এই নাট্যাঙ্গনে আমাদের এই 3 দিনের নাট্য উৎসব উদযাপিত করব এবং অনুষ্ঠান হবে বিভিন্ন নাটক, সঙ্গীত, নাটকের গান, আলোক ইত্যাদির মাধ্যমে। মঞ্চে যারা এসছেন আমি একটু পরিচয় করে দিই। প্রথমেই এসেছেন আশিস গিরি মহাশয়। ইনি পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আধিকারিক এবং তারপরেই আছেন স্বনামধন্য নাটককার উজ্জ্বল চট্টোপাধ্যায়। প্রথমে আমরা আশিস গিরিকে আমরা সম্মাননা জ্ঞাপন করব, বরণ করে নেব। আশিস গিরি মহাশয়কে প্রথমে পুষ্পস্তবক দেবেন প্রদীপ আচার্য, দলের পুরনো সদস্য এবং সাংবাদিক এবং কবিও বটে। তিনি উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আশিস গিরি মহাশয়কে। এবার পুষ্পস্তবক, একটু হাততালি, পুষ্পস্তবক আশিস গিরি, শ্রদ্ধেয় আশিস গিরি মহাশয়কে। এবং আমাদের স্মারক, এবছরে আমাদের স্মারক 50 বছরের স্মারক তুলে দিচ্ছেন আশিস গিরি মহাশয়ের হাতে। তারপরে একটি মধ্যমগ্রামের নাট্যকার, শুধু মধ্যমগ্রামের নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের যিনি প্রবর্তক অন্তরঙ্গ নাট্যের, সেই নাটকের ওই অন্তরঙ্গ নাট্য তুলে দিলেন আশিস গিরি মহাশয়ের হাতে। একটু হাততালি। প্রথমে উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে দিচ্ছি। বরণ করছে আমাদের সম্পাদিকা মৈত্রেয়ী ঘোষ। উত্তরীয় দিয়ে বরণ করে দিচ্ছি আমরা। এরপর পুষ্পস্তবক দিয়ে আমরা ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মানীয় শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়কে। এবার আমাদের দলের স্মারক, 50 বছর পূর্তির স্মারক তাঁদের তুলে দিচ্ছেন মৈত্রেয়ী ঘোষ। এবং অন্তরঙ্গ নাট্যের একটি বই আমরা তুলে দিচ্ছি উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়কে। একটু হাততালি। বন্ধু, একজন বিদগ্ধ নাট্যজন বটে এবং নাটককার, অভিনেতা এবং পরিচালক শ্রী রামানুজ সেনগুপ্তের কাছে যে আমরা মোমবাতিটা রেখেছি, সেই মোমবাতি প্রজ্বলন করে আমরা আজকে উদ্বোধন করব। আশিস গিরিকে অনুরোধ করব। শ্রী আশিস গিরি মহাশয়, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আধিকারিক শ্রী আশিস গিরি মহাশয়। এবার আমরা অনুরোধ করব উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। বাদল সরকারের ১৭তম বর্ষ চলছে। নাটককার, জনপ্রিয় নাটককার উজ্জ্বল চট্টোপাধ্যায়। এখন মাননীয় শ্রী আশিস গিরি মহাশয়কে এবং শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সম্মতি নিয়ে আমরা এদের জন্য 1 মিনিট নীরবতা পালন করব এবং আমাদের হারিয়ে গেছেন সেই সব মানুষজন যারা, তাদের স্মরণও করব। যেমন আমাদের হারিয়ে গেছেন চুমকি ঘোষ, হারিয়ে গেছেন রামানুজ সেনগুপ্ত, যুগল সেন। হ্যাঁ, এদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি প্রথমেই সবাইকে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা যারা সংস্কৃতি কর্মী, আমাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র বিশেষত ভারতবর্ষের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে 9টি রাজ্য নিয়ে আমরা কাজ করি। আসলে এই কাজের মধ্যে অন্যতম একটি দায়িত্ব আমাদের থিয়েটারের, আমরা বলি রিজুভিনেশন, অর্থাৎ পুনর্জীবন দান করা। তাহলে আমার প্রশ্ন জাগে মনে হয় যে থিয়েটারে কি প্রান্তিক শিল্প হয়ে প্রায় মৃতপ্রায়? বিষয়টা তেমন নয়। আমাদের শিল্পে অন্যতম একটি মাধ্যম থিয়েটার। শুধু থিয়েটার নয়, আমি বলবো নাটক।
আমি পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা হিসেবে আসার আগে প্রায় শতবর্ষ প্রাচীন একটি এশিয়ার বৃহত্তম গণমাধ্যম তাতে কাজ করেছি এবং তাতে যে দায়িত্বটি আমি প্রায় 20 বছর ধরে সামলেছি সেটি হচ্ছে নাটক বিভাগ। আকাশবাণী নাট্য বিভাগের দায়িত্বে ছিলাম। আকাশবাণী যে নাট্য সাধারণ মানুষকে উপহার দেয় তাকে কেউ বলেন শ্রুতিনাট্য, কেউ বলেন রেডিও নাট্য। আমরা যখন সেই মাধ্যমে কাজ করেছি তখন অনুভব করেছি যে রেডিও নাটকের একটা নির্দিষ্ট ভাষা আছে। মঞ্চ নাটকের ক্ষেত্রে যেরকম সহযোগী নাট্য উপাদান হিসেবে মঞ্চসজ্জা থাকে, আলো থাকে, চরিত্ররা অ্যাক্টিং করেন, তার অঙ্গসজ্জা থাকে, রেডিও নাটকের ক্ষেত্রে তার কিছুই থাকে না, শুধুমাত্র কণ্ঠ দিয়ে রেডিও নাটকে একটি শব্দচিত্র তৈরি করা হয়। যখন শ্রোতা শোনেন তখন শ্রোতা তার সেই স্বাধীনতা আছে যে চরিত্রকে তার মতো করে ভেবে নেওয়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর দেবদাস সিনেমায় বা নাটকে জীবন্ত চরিত্র দেবদাস দেখেন, তাহলে আপনি দর্শক হিসেবে আপনার ক্যাপটিভিটি জন্মায়। অর্থাৎ সঞ্জয় লীলা বনসালীর আমরা যদি দেবদাস দেখি তাহলে দেবদাস বলতে আমাদের সামনে শাহরুখ খান, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসটি যদি পড়ি দেবদাস, তখন আমরা এখানে 50 জন উপস্থিত আছি। প্রতিটি মানুষের তার মতো করে তিনি কল্পনা করবে দেবদাসের চরিত্র। সেই স্বাধীনতা সেই পাঠকের আছে বা রেডিও নাটকের শ্রোতার আছে। তিনি তার মতো করে চরিত্রটি কল্পনায় যখন শুনছেন চরিত্রের বলা বা চরিত্র সম্পর্কে পড়ছেন, তার মতো করে তিনি সেই চরিত্রটিকে নিজের মধ্যে রিপ্রোডাক্টিভ করছেন, পুনরুৎপাদন করছেন। সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় যে যে কোনো শিল্প মাধ্যমে তার একটি থিওরি আছে। থিওরিটি এইরকম, ধরুন আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আর আপনারা আমার কথা শুনছেন। আমি কমিউনিকেটর, আমি জ্ঞাপন করছি, আপনারা শুনছেন, আপনারা রিসিভার। আর আমাদের মধ্যে যেটি সংযোগ ঘটাচ্ছে সেটি হচ্ছে মিডিয়া, মাইন্ড। এই যে রিসিভার এবং গিভারের মধ্যে যে প্রত্যক্ষ বা পরোক্ষ ফাঁকা জায়গাটি আছে তাকে বলা হয় কমন এরিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং। নাট্যশাস্ত্রের ক্ষেত্রে এই অন্তরঙ্গ নাট্য বিষয়টি এই কমন এরিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং এ আরো ক্লোজার হয়, খুব কাছাকাছি। যে জ্ঞাপন পদ্ধতির কমন এরিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং ক্লোজার হবে, খুব কাছাকাছি আসবে, সেই কমিউনিকেশন হবে দ্য বেস্ট কমিউনিকেশন, সবচেয়ে ভালো যোগাযোগ। প্রবীর দ্বারা কাজ করেছেন, পুরোদা বাদল সরকার তার শতবর্ষ বাংলা নাটকে একটি ফর্মেট উপহার দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যে এই অন্তরঙ্গ নাট্য শৈলী একটা নিজস্ব ধারণা তৈরি করেছে। প্রবীরদা বহু জায়গায় গিয়ে
তার সম্পর্কে নানা কথা বলেন, নানা পরীক্ষা নিরীক্ষা করেন, প্রচুর নাটকও হয়েছে বলেন। আমিও অবাক হচ্ছি যে মধ্যমগ্রামের এই রিতম গোষ্ঠী 50 বছর ধরে তারা নাটকের সঙ্গে আছে। আমি জানি না আপনারা প্রসেনিয়াম থিয়েটার করেছেন কিনা, কিন্তু এই অন্তরঙ্গ নাট্য ইন্টিমেট থিয়েটার যেটা আজকে আপনারা বলছেন যে আপনারা করছেন, তা আমার মতে অত্যন্ত মনোগ্রাহী হবে। কারণ যে থিওরিটা বললাম, সেই থিওরির নিরিখে দর্শক শ্রোতার কাছে সহজে পৌঁছে যাওয়ার একটি অন্যতম মাধ্যম হয়ে ওঠে। আমি নিজে নাটক তো দীর্ঘদিন পরিচালনা করেছি, আমার নিজস্ব একটি দলও আছে। তাতে থিয়েটার প্রান্তিক শিল্পটা যতই বলা হোক না কেন, আমি তা বিশ্বাস করি না। প্রান্তিক শিল্প, আমাদের সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার শিল্পকে কয়েকটি ভাগে ভাগ করেছে। তার মধ্যে বলেছে মূল দুটো ভাগ, একটা হচ্ছে ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। সেই ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মধ্যে আবার একটি ভাগ করেছে যে ভ্যানিশিং আর্ট, যেগুলো একেবারে উধাও হয়ে গেছে, আর এন্ডেঞ্জার্ড আর্ট ফর্ম, যে আর্টগুলো বিপদের সম্মুখীন হয়েছে, অর্থাৎ আগামী কয়েক বছরে হয়তো সেই শিল্প হারিয়ে যাবে। এবং অত্যন্ত দুঃখের হলেও এটা সত্যি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থিয়েটারকে এন্ডেঞ্জার্ড আর্ট ফর্মের মধ্যে ফেলেছে। ভারত সরকারের এনএসডি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সংস্কৃতি মন্ত্রকে তারা নানানভাবে চেষ্টা করছে থিয়েটার, অর্থাৎ প্রসেনিয়াম এবং ইন্টিমেট যাই বলুন না কেন, থিয়েটারকে বাঁচানোর জন্য সরকারি নানা প্রকল্প ঘোষণা করছে। সেখানে নানান বিতর্ক আছে, তর্ক আছে, কে সে অনুদান পাচ্ছে, কে পাচ্ছে না, কেন পাচ্ছে না, কিভাবে দলগুলোকে সিলেক্ট করা হয়, ইত্যাদি ইত্যাদি নিয়ে। কিন্তু উদ্দেশ্যটা মহৎ, প্রয়োগ হয়তো দুটো ঘন্টা হচ্ছে। আমি জানি না রিতম কোনদিন কোন গভর্নমেন্ট গ্র্যান্ট পেয়েছে কিনা। অনেকেই থিয়েটার আমি শুনেছি, মানে পশ্চিমবঙ্গের বহু দল, তারা খুব গর্বের সঙ্গে বলেন আমরা সরকারি সাহায্য নেব না, সরকারি সাহায্য ছাড়াই আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো। তো আমি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি মন্ত্রকের একজন প্রতিনিধি হয়ে এটা বলতে চাই যে থিয়েটার প্রান্তিক শিল্প না বলে, থিয়েটারকে এন্ডেঞ্জার আর্ট ফর্ম না বলে, বাংলা তথা বাংলার বাইরে যারা থিয়েটারের কাজ করছেন তাদের মনোবল বৃদ্ধি করার জন্য সরকারি প্রকল্পের সাহায্য আপনারা পান বা নাই পান, অন্তত আপনাদের মতো এই দর্শকের পৃষ্ঠপোষকতা পান। কারণ শেষ কথাটা দর্শকরাই বলবে। দর্শকের যদি সেই শিল্প ভালো লাগে তাহলে সে বেঁচে থাকবে, দর্শকের যদি ভালো না লাগে তাহলে হাজার চেষ্টা করলেও সেই শিল্পকে বাঁচিয়ে রাখা যায় না। তাই যদি হতো তাহলে আমাদের উত্তর পূর্ব এশিয়ার অন্যতম প্রধান একটি ল্যাঙ্গুয়েজ, ভাষা, যার সবকিছু ছিল, বেদ, বেদান্ত, উপনিষদ, দর্শন, চিকিৎসা শাস্ত্র, নাট্যশাস্ত্র, সেই রকম একটি ভাষা, সংস্কৃতি, সেই সংস্কৃত আজকে প্রায় মৃতপ্রায় ভাষা। কারণ
খোলাখুলিভাবে জনসাধারণ গ্রহণ করতে পারে, একেবারে মুক্ত হয়ে গেছে। একসময় বেদ নাকি নারীদের পড়ার অধিকার ছিল, শূদ্রদের পড়ার অধিকার ছিল না। সংস্কৃত ভাষা এমন ভাষা হয়ে উঠেছিল যা শুধুমাত্র রাজন্য বর্গের পৃষ্ঠপোষকতায় বা তথাকথিত উচ্চবর্ণের পণ্ডিতদের মাধ্যমে রক্ষা করা। সেই ভাষা এত দুর্লভ দর্শন, চিকিৎসা শাস্ত্র, নাট্যশাস্ত্র, এই সব কিছু থাকার পরেও সংস্কৃতের মতো ভাষা আজকে প্রায় শেষ হতে বসেছে। আর একটি উদাহরণ দিয়ে শেষ করব, সেটি হচ্ছে পালি। পালি ভাষা আমাদের এই পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে অন্যতম প্রাচীন সাহিত্য সমৃদ্ধ ভাষা পালি। আজকে শুধু এই বিশ্ববিদ্যালয়ে দু একজন ছাত্রছাত্রী পড়ে, কাউকে বলতেও শোনা যায় না, কেউ চর্চাও করে না। তেমনি থিয়েটার যদি পৃষ্ঠপোষকতা না পায়, থিয়েটার যদি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া না যায়, তাহলে থিয়েটার প্রান্তিক শিল্প হবে, থিয়েটার ভ্যানিসিং আর্ট ফর্ম হবে। কিন্তু আমার ভালো লাগছে আপনারা এই 50 জন 100 জন বলেও উপস্থিত হয়েছে, অন্তরঙ্গ থিয়েটার দেখছেন, ছোট ছোট স্পেসে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হচ্ছে। তাই আশা করব থিয়েটারের এই ধারাটি দীর্ঘজীবী হবে, থিয়েটার দীর্ঘজীবী হবে। নমস্কার, ধন্যবাদ। তাই বিদগ্ধ নাটককার উজ্জ্বল চট্টোপাধ্যায়। আপনাদের সকলকে আমার প্রণাম। আশিস গিরির যে মূল্যবান বক্তব্য, সেটা শুনে আমরা সবাই মুগ্ধ হলাম। আমার খুব ভালো লাগলো, এত ভেবেছেন উনি। আপনাদের থিয়েটারের পক্ষ থেকে আমরা সম্মান জানাই। সঙ্গে প্রবীর বউ আছেন, আমাদের প্রণাম্য, আর আমাদের বন্ধু বান্ধব আছেন। আর রিতম আজকে আমাকে ডেকেছেন এখানে উপস্থিত থাকার জন্য, এর জন্য আমি রিতমকে অত্যন্ত বন্ধুত্ব জানাই আলাদা করে। তো যেটা আমি খালি বলবো, বলতে পারি আর যে এই যে আমাদের প্রথাগত থিয়েটারের বাইরে যে অন্তরঙ্গ থিয়েটার, এটা একটা দর্শনের কথা। এটা একটা এমন নয় যে আমার অসুবিধে হচ্ছে, বড় স্টেজ ভাড়া করার পয়সা নেই তাই আমি রাস্তায় এসে নাটক করবো, এইটা নয়। বাদল সরকার যে পথে এসে পরে নিজেকে বলছেন নাকি, অর্থাৎ প্রসেনজিয়ান থিয়েটার থেকে তার অন্তরঙ্গ নাটকের দিকে যাওয়া, এটার প্রকৃতি যে জার্নিটা, এটা উনি নিজেই লিখে রেখে গেছেন থিয়েটারের বাজানোর মধ্যে। এবং উনি প্রথমতেই বলেছিলেন যে থিয়েটার হচ্ছে একটা রিচুয়াল, রিচুয়ালটা এই থেকেই আস্তে আস্তে থিয়েটারটা তৈরি হয়। তো যদি এমন হয় যে আমার দেশের যে ইতিহাস, আমাদের দেশের যে পারফরমেন্সের ইতিহাস বাংলাদেশে, সেটা হলো পালা গান, সামনে দাঁড়িয়ে খোল বাজিয়ে গাওয়া, দর্শকের সঙ্গে অভিনেতা বা অভিনেত্রী কোনো পার্থক্য থাকে না। অভিনেতার নিঃশ্বাস দর্শকের ঘাড়ে এসে পড়ে। এইটা ক্রমশ আমাদের কাছে কোনো অস্বস্তি ছিল না, এবং যাত্রাতেও আমাদের নৈকট্য খুব বেশি। তারপর ইউরোপের চাপে আমাদের একটা থিয়েটার তৈরি হয়, বাংলা মঞ্চের থিয়েটার, নানা রকম ভাবে সেটা তৈরি হয়ে ওঠে, এবং এখন বৃহৎ পুঁজি সেই থিয়েটারে খানিক প্রবেশ করেছে। এবং এই যে কর্পোরেট থিয়েটার দেখতে পাওয়া যাচ্ছে, আমরা আমি লক্ষ্য করলাম যে একটা থিয়েটারের 1000 টাকা দামের টিকিট হলে সেই টিকিটটা কিন্তু আগে বিক্রি হয়। তো এই যে লোকটা 1000 টাকা দামের টিকিট নিল, সে তো আমার থিয়েটারটা 200 টাকা দিয়ে দেখতে আসে না। এই যে ভয়ানক কষ্টটা, এই কষ্টটার বিরুদ্ধে জবাব হচ্ছে আমাদের এই চাপা পড়া মানুষ। এই যে 50 বছর ধরে গৌতম সেনগুপ্ত চাপা পড়া মানুষ অভিনয় করছেন, কাল শো করবেন, বোধহয় 1200 বেশি শো হয়ে গেছে। কিষাণ চন্দ্রের গল্প, যেটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে অভিনীত হয়েছে একই কাহিনী, সেই কাহিনীটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, নাটক করার জন্য বিশেষ কিছু লাগছে।
এখন একটু অন্তরঙ্গ নাটক তৈরি হয় খানিকটা, আমি লক্ষ্য করেছি, ব্যক্তিগতভাবে বলছি, সেটা খানিকটা একটু মিনিয়েচার ফর্ম অফ প্রসিডিউর। সেখানে আলো থাকে, মিউজিকও থাকে, সবই একটু একটু থাকে, যেটুকু ওইটুকু ঘরে করা সম্ভব ওইটুকু হয়। তাকেও আমি দোষারোপ করছি না, সেটা খানিকটা হচ্ছে যে একটু এইরকম একটুখানি যেন প্রসিনিয়ামের মায়া তৈরি করতে পারলে দর্শক খুশি হবে, এইরকম একটা নিরুপায় বোধ থেকে আমার মনে হয় এটা তৈরি হয়। কিন্তু আজকে যে আসক্তি তৈরি হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দিশি যাত্রার একটা ধরন। যে সামনে পড়ার পাতা আছে, এখানে অভিনয় হবে, অভিনয় শেষে আমরা গামছা পাতবো, যদি কিছু পাই পেলাম, না পেলাম না পেলাম। কিন্তু যেটুকু বলে আমি জানি আজকে শেষ করবো, সেটা হলো এখানে বিদূষক নামে একটি নাটক হবে। আমি এক্ষুনি গৌতম দাসের কথা বলছিলাম, আমার খুব মজা লাগলো সেখানে একটু করি। আমার প্রথমে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের লিপিকায় বিদূষক বলে একটি ছোট লেখা, যুদ্ধ বিরোধী, ফ্যাসিন বিরোধী একটি লেখা। এই লেখাটি থেকে সৌমিত্র বসু একটি নাটক করেন, অনেক আগে আমি একটি নাটক করেছিলাম, কৌশিক সেন তৈরি করেছিলেন। আমার মনে হলো এটাই বোধহয় উনি করেছেন। না, বিদূষক আছে, উনি আসলে তোতা কাহিনীটা এককভাবে তৈরি করেছেন, এবং একজন বিদূষক ভার যেন রাজার সভায় এসে আমাদের শিক্ষার কি কি ত্রুটি, শিক্ষা জগতের কি কি সমস্যা, সেগুলো মজা করে 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 বলছে। এবং রাজা সেটা সহ্য করতে পারছে না, বিদূষককে তাড়িয়ে দিচ্ছে। বিদূষক তখন বলছে যে যেখানে পাখির পূজনের স্থান নেই সেখানে আমি থাকবো না বলে চলে যাবো। কিন্তু রবীন্দ্রনাথের মূল লেখাটা একটু অন্যরকম, আর সেখানে মিলও আছে। এইটা খালি বলে আমি শেষ করি। রবীন্দ্রনাথের লিপিকার ছোট লেখা আছে বিদূষক বলে, যে কাঞ্চির রাজা আর পাশে কৌশল রাজ্য। তো কাঞ্চির রাজা খুব যুদ্ধবাজ, তার খুব ইচ্ছে হলো যে আমি কৌশল রাজ্যটাকে গিলে খাব। সে মন্ত্রী সন্ত্রীকে ডেকে বললো যে আমি কৌশলটাকে জয় করতে চাই। বিদূষক রাজার সবাই থাকে, বিদূষক জন্য রাজার সঙ্গে রাজ্য জয় করতে। কৌশল রাজ্য জয় করে যখন ফিরছেন একটা গ্রামের মাঝখান দিয়ে, তখন গ্রামের ছেলেমেয়েরা যুদ্ধ দেখছে। রাজা বললেন, হ্যাঁ রে, তোরা যে খেলছিস যুদ্ধ খেলা, কার সঙ্গে কার যুদ্ধ? বলে কেন, কাঞ্চির সঙ্গে কৌশলের যুদ্ধ, বাচ্চা রাজাকে চেনেন? তারপরে জিজ্ঞেস করলে কার জিত কার হার? বাচ্চারা উত্তর করলে কৌশলের জিত, কাঞ্চির হার। রাজা তো খেতে আগুন হয়ে গেলেন, নিশ্চয়ই বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়েছে। এই বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়েছে মিথ্যে কথা, উল্টো কথা। তিনি সেনাপতিকে নির্দেশ দিলেন যে বাচ্চাদের গ্রামটাকে পুড়িয়ে দাও। অত্যন্ত আনন্দের সঙ্গে যখন গ্রাম থেকে পুড়িয়ে মহারাজ তার দেশে ফেরেন, তখন বিদূষক এসে তার পায়ের কাছে দাঁড়ায় এবং বলে, মহারাজ আমাকে এবার বিদায় দিন। মহারাজ বলেন, কেন? বিদূষক বলে, মহারাজ আপনার সভায় থাকলে আমি হাসতেও ভুলে যাব। এই যে কথাটি রবীন্দ্রনাথ লিখছেন, এর ব্যাপ্তি যে কি তা আমরা ধীরে ধীরে বুঝতে পারি। যে কোনো আগ্রাসন তার মতো করে এগিয়ে থাকে আমাদের উপর। এবং থিয়েটারের কাজ, যে কোনো থিয়েটারের কাজ এই আগ্রাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই এবং বলা যে আমাকে তোমার সবাই থেকে বিদায় দাও, তোমার সবাই থাকলে আমি হাসতে পারি। শিল্পীর প্রতিভা এইটুকু সামান্য কিন্তু অপর্থ। এই শিল্পীর প্রতিভা, চাপা পড়া মানুষের কান্না, তথা কাহিনীর গল্পকে বলে দেওয়া মানুষের কাছে, এটি নাটক করেন ওনারা, সেটি আমার ছাত্রী এবং গৌতম বাবু মিলে করেন। সেটা অদ্ভুত। সেটা ওই একটি মেয়ে আর তার বাবা দুজনে ঝগড়া করতে থাকে যে আমার মতটা ঠিক, তার মতটা ঠিক, এটা করতে 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 নাটক এটা সব করে বন্ধ হয়ে যায়। তখন দর্শকরা জিজ্ঞেস করেন, তোমরা কার পক্ষে? কে বাবার পক্ষে, কে মেয়ের পক্ষে? হাত তোলো, কিসের হয়, তার পক্ষে কজন হয়? তারপর বলেন, তোমরা ঠিক করো নামটা কি হবে, এই নাটকের নাম কি হবে? নাটকের কোনো নাম নেই। এই যে আপন করে নেওয়া, মানে দর্শককে অভিনেতার সঙ্গে যুক্ত করে নেওয়া, এটাই হলো আসলে আমার মনে হয় ভারতীয়দের দর্শন, তৃতীয় পরিসরের দর্শন, যেটা উনি কমন এরিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং করছে। এই দর্শনের দায় থিয়েটারের দায়, এবং থিয়েটার প্রান্তিক এখন অব্দি নয়। থিয়েটার প্রান্তিক হলে এই মানে আসবাবহীন জায়গা এত মানুষের দাঁড়াবে কখনো। সুতরাং মানুষকে এখন অব্দি আনন্দ, দুঃখ, বেদনার
শরিক করতে পারে, সব রকমের থিয়েটার বুঝতে পারে। এবং তার মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে এই দর্শন থেকে থিয়েটার, যে আমি গরিব, আমি গরিবের মতো থিয়েটার করবো, আমার যে আছে আমি তাই দিয়ে থিয়েটার করবো, আমার যেটুকু অস্ত্র আছে সেই দিয়ে আমি তোমাকে মারবো কিংবা ভালোবাসবো। নমস্কার। যাত্রী, সহযাত্রী, এরপর ডেকে নেব শ্রী বিদূষক, যদি কেউ থেকে থাকে, শ্রী বিদূষক এবং তাঁর স্ত্রী অর্ধাঙ্গিনী ছায়া সঙ্গিনী তপতী সেনগুপ্তের হাতে আমাদের সম্পাদিকা মৈত্রী ঘোষকে অনুরোধ করব তাকে পুষ্পস্তবক দিচ্ছে আমরা প্রথমে আমাদের স্মরণে এবং আমরা এবার তার সম্মাননা স্মারকটি তার হাতে তুলে দেবো এবং এটি পাঠ করবেন প্রদীপ আচার্য। রামানুজ এটা দিয়েছে না? রামানুজ সেনগুপ্ত আমার প্রথম নাট্যকবি, তার হাতে আমার নাটকের হাতে ঘড়ি এবং তারপর রিতমের প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম আমি। আজ রামানুজ সেনগুপ্তের মরণোত্তর স্মারক সম্মাননা এবং তার মানপত্র ব্যথিত মনে আমাকে পড়তে হচ্ছে। নাট্যশিল্পী রামানুজ সেনগুপ্তকে মরণোত্তর স্মারক সম্মাননা। হে মৃত্যুঞ্জয়ী, নশ্বর দেহ ছেড়ে পঞ্চভূতে বিলীন হলেও বাংলার নাট্যভুবনে আপনি অবিনশ্বর। গত শতকের ৬০ দশক থেকেই মধ্যমগ্রামে আপনি নাটক নিয়ে মেতে উঠেছিলেন, গড়ে তুলেছিলেন নাট্যগোষ্ঠী, প্রথমে সিলুয়েট, পরে বিদূষক এবং সবশেষে শ্রী বিদূষক গোষ্ঠী। সেই সময় মধ্যমগ্রাম থেকে নাট্য আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে কলকাতার কার্জন পার্কের ঘাসের ওপর। হে প্রিয় নাট্যকার, আপনি ছিলেন নাটকে নিবেদিত অদম্য এক প্রাণ। নাটকের অভিনয় ও পরিচালনার গণ্ডিতে আপনি বাধা পড়ে থাকেননি। লিখেছেন কুয়াশার কান্না, নায়িকার মৃত্যু ও পতঙ্গর মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাটকও, যে নাটকগুলি বাংলার নাট্য সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। হে শ্রদ্ধেয় নাট্য পরিচালক, বাংলা নাটককে নবতম রূপদান করতে আপনি নাটক লিখেই দায় সারতে চাননি, পারেননি। নাটকের প্রতি প্রগাঢ় প্রেম ও দায়বদ্ধতার কারণেই আপনি নাট্য পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বাংলা নাটকে দিয়েছেন নবতম রূপটান। আপনি চিরকাল আমাদের চিন্তনে, মননে ও হৃদয়ে জাগরুক থাকবেন। মৃত্যু এসে আপনার মতো একজন স্রষ্টাকে কেড়ে নিয়ে গেলেও আপনার সৃষ্টিতে আপনি চিরদিন বেঁচে থাকবেন। রিতমের সুবর্ণ জয়ন্তীর শুভ লগ্নে আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। রিতমের সদস্যবৃন্দ, 30 জানুয়ারি 2026, মধ্যমগ্রাম। আমরা আজকে সঙ্গীত পরিবেশন করতে চলেছি এবং আমরা আজকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের সঙ্গীত অনুষ্ঠান। সংকোচে রবিও ভালো কাজ যে অপমান
সেনগুপ্ত আবৃত্তি শুনবো। সুমিতা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কলকাতা পাঠবর্ষে তারা পুষ্পস্তবক দিয়ে আমাদের শুভেচ্ছা জানালো। প্রথমে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন, হ্যাঁ, মৈত্রী ঘোষ পড়িয়ে দিচ্ছেন গান্ধী সেনগুপ্তকে। তারপরে আমাদের 50 বছরের যে স্মারক তারা তুলে দিচ্ছেন, 50 বছর পূর্তির স্মারক। ধন্যবাদ। এবার গান্ধী সেনগুপ্তের কবিতা আমরা শুনবো। পরবর্তী অনুষ্ঠান এরপরে আমরা ঘোষণা করছি। একটা দল, নাটকের দল 50 বছর ধরে পথ হাঁটছে। প্রায় তার জন্মলগ্ন থেকেই আমি তার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলাম, যুক্ত আছি। প্রত্যক্ষভাবে প্রায় 8 থেকে 10 বছর রিতমের সঙ্গে ছিলাম। ব্যর্থহীন ভাষায় বলতে পারি সেটা জীবনের একটি অত্যন্ত মূল্যবান অধ্যায়। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা যারা ছিলাম একসঙ্গে, তাদের অনেকে রয়েছেন এখানে, আমরা একসঙ্গে থিয়েটার যাপন করেছি। আজ 50 বছর পার হল দলটির। আমার শুভেচ্ছা, অভিনন্দন, আরও দীর্ঘ পথের যাত্রী হোক রিতম, এই কামনা জানাই, শুভকামনা জানাই। আমি আমার আবৃত্তি শুরু করি রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। রবীন্দ্রনাথের শিশুদের জন্য লেখা কবিতা। আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে শিশুটি থাকে, সেই শিশুটিরই কথা বোধহয় এই কবিতা। কবিতা বাউল। দূরে অশোক তলায় পুঁতের কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই, ইচ্ছে কোথা নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে তিনি তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কি কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তাই ঘরে কেন বসায়? কত আমার ভাই তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওর কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দাঁড়িয়ে আগুন ধরে নাচো, বাউল আমার এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন
সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে আমার ভাঙন লাগা গান। হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা বললাম। রবীন্দ্রনাথের কবিতার পর রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা বলি। সুকান্ত ভট্টাচার্যের এই বর্ষ জন্ম শতবর্ষ। কবিতা রবীন্দ্রনাথের প্রতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেগ হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবু ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃঢ় তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার প্রাণের দিকে দিকে। তবু নিশ্চিত উপবাস আমার মনে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমার বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। একটু হাততালি কবিতার জন্য। আমাদের পর্ব এরপরে উত্তরীয় পড়িয়ে দেবেন। কবির উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের সম্পাদিকা মৈত্রী ঘোষ। এবারে আমাদের স্মারক 50 বছর পূর্তি স্মারক কবিতাকে ওগুলো নিয়ে যাওয়া। এবার কবিতা নিয়ে আমরা কয়েকটা কথা শুনবো। আজকে সূচনাতে খুব ভালো উজ্জ্বল একটা কথা বলে গেছে। অশোকও খুব ভালো ভালো কথা বলেছে, কিন্তু আশিসও ভালো বলেছে, কিন্তু উজ্জ্বল একটা খুব জরুরি কথা বলে গেছে যে এটা একটা বিশ্বাস থেকে, দর্শন থেকে এই অন্তরঙ্গ থিয়েটার হয়। এমনটা নয় যে যদি আমরা মনে করতাম, মানে আমি গৌতমের কথা দিয়ে শুরু করি বা বাদলদা দিয়ে শুরু করি, বাদলদা যদি মনে করতেন যে এইভাবে নাটক করে আমার কোনো লাভ হচ্ছে না, মানে আর্থিক লাভ হচ্ছে না বা নাম হচ্ছে না, সুনাম হচ্ছে না, তাই এইভাবে নাটক করব না, তা কিন্তু নয়। তিনি মনে করেছিলেন যে ওই যেভাবে আমি নাটক করে থাকি সেই রাস্তাটা কোথাও অচল হয়ে গেছে, একটা বন্ধা জায়গায় দাঁড়িয়ে গেছে। যদি মানুষের মুক্তির কথা বলতে হয়, যদি মানুষের সংগ্রামের পাশে থাকতে হয়, তাহলে একটা অন্য রাস্তা বেছে নিতে হবে। এবং সে রাস্তা হচ্ছে পুঁজিবাদের বিরোধীর একটা ব্যবস্থা, যেখানে পুঁজি থাকবে না থিয়েটার করার জন্য। তাই তিনি বেরিয়ে এসে একটা নতুন নাটক খুঁজতে চেয়েছিলেন। এবং সেই তার যে নাটক খোঁজার যে রাস্তা, সে রাস্তায় প্রথম তার সঙ্গে সঙ্গী হন বোধ হয় আমাদের গৌতম। এটা আমাদের কাছে পরম একটা, আমার কাছে অন্তত গর্বের বিষয় যে মধ্যমগ্রামে প্রথম একটি মানুষ যে বাদলদার সঙ্গে হাত মিলিয়ে সেই নাটকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেইখান থেকে দাঁড়িয়ে গৌতম এবং ঋতম আমাদের কাছে সশ্রদ্ধ শ্রদ্ধা প্রণাম পাবেন। আমি আরেকটু পরে আসি, 1 বছর পরে আমি এই থিয়েটারটা করতে শুরু করি। মানে এবারে আপনাদের 50 বছর পূর্তি হচ্ছে, আগামী বছর
আমাদের 50 বছর পূর্তি হবে। তো আমরাও সেই সময় থেকে শুরু করলাম। এবং মানে সব থেকে বড় কথা হচ্ছে এই 50 বছর সাইন বোর্ডে হয়নি, রক্ত জল করে ঘাম মাটিতে ফেলে যেমন রিতম 50 বছর পার করেছে, এইটিও পার করছে। ফলে এই রক্ত ঘামের কোথাও একটা দাম আছে, অন্য সুগন্ধ আছে বলে করি। যে কথাটা হচ্ছিল যে ইউরোপে একটা সময় যখন যুদ্ধ বিগ্রহ হয়ে গেল, হওয়ার পরে তখন কিছু মানুষ বললেন যে আমাদের কথা বলতে ভালো লাগছে না, এত তো ভালো ভালো কথা বললাম, এত ভালো কথা লিখলাম, নাটক লিখলাম, ছবি আঁকলাম, যুদ্ধ তো হলোই, তোমাদের মন এত নোংরা, তো যুদ্ধ করলে, তোমরাই করলে, তোমাদের কথা তো আমরা বলে বলে শান্তির চেষ্টা করলাম, তাও শান্তি হলো না। আজ থেকে আমরা তোমাদের ভাষায় কথা বলবো না, আমরা মুখ বন্ধ করে দিলাম। শুরু হলো প্যান্টোমাইম। তারা যে মোকাবিলায় কথা বলেন না, ওটা একটা শুধুমাত্র আর্ট নয়, ওটা একটা প্রতিবাদ যে তোমাদের ভাষায় আমরা কথা বলবো না। ঠিক একইভাবে আমাদের, অন্তত আমার তো বটেই, আমি জানি গৌতমেরও তাই, বা যারা এই পথে আছেন তারা সবাই, আমরাও মনে করি যে আমরা তোমাদের শেখানো ভাষায় কথা বলবো না। তা তোমাদের শেখানো ভাষায় কথা বললে আমি মানুষের মাঝে পৌঁছাতে পারি না, আমি আমার মনের কথা বলতে পারি না, আমি আমার প্রতিবাদটা করতে পারি না। ফলে আমাদের দরকার একটা অন্য থিয়েটার। এইটা নয় যে কম পয়সা করে আমরা এই থিয়েটারটা করছি। যদি মনে হতো এই থিয়েটারটা করতে যে অনেক খরচা, হয়তো জীবনে একবার করতে পারবো, তবু তাহলে এইটাই করতাম। প্রয়োজন বলে মনে হচ্ছে আমাদের এই থিয়েটারটা, কোনো বিলাসিতা নয় বা করে দেখায় চটকা কিছু, এমন কিছু নয়। হ্যাঁ, এই থিয়েটারটা করতে গেলে উজ্জ্বল বলেছে, আশিসও বলেছে যে আমাদের পয়সা নেই, আমরা অর্থ বলে বলিয়ান নই। আরে সেটাই তো আমাদের অহংকার, আমাদের নেই সেটাই তো আমাদের অহংকার। গরিবিয়ানাই তো অহংকার আমাদের। পভার্টি ইজ আওয়ার প্রপার্টি। আমি দারিদ্র্যে লজ্জা পাই না, আমি গরিবের ছেলে, আমি না খেতে পাওয়া ঘরের ছেলে, আমি লজ্জা পাই না তার জন্য। না খেতে ফের লড়ে লড়েও তো এখানে আসতে পেরেছি। গৌতমও তাই, আমিও তাই, পাঁচ যারা এইভাবে থিয়েটার করেন তারা সবাই তাই। ফলে যারা এই সিদ্ধান্ত নেন যে আমরা এইভাবে থিয়েটার করব, এইভাবে মানুষের সাথে যোগাযোগ করব, তারা একটা অন্য চিন্তা করে আসেন, অন্য ভাবনা থেকে আসেন। তারা কিন্তু 8-5টা সাধারণ মানুষ যাদের আমি শপিং মলে, সিনেমা হলে, নানান রেস্টুরেন্টে দেখি, তারা তা নন। তারা একটা অন্য জগতের মানুষ। এবং এরা সেই মানুষ যারা ফোর্সি করতে পারেন যে আগামী 30 বছর পরে কি হতে যাচ্ছে। তাই কোথাও আমরা মানুষের কাছে চাই আপনাদের সমর্থন। আমরা জানি নানানভাবে, নানান দিক থেকে আমাদের উত্তপ্ত করা হয়। বিশেষ করে যারা প্রতিষ্ঠিত নাট্যদল, সমাজে যাদের একটা প্রতিষ্ঠা তৈরি হয়েছে এই পুঁজির কারণে, যে কথা বলছিল, সেই পুঁজির কারণে তারা আমাদের অত্যন্ত খুব নিচু দৃষ্টিতে দেখতেন। এরা যেটা করে গায়ে ধুলো মাখে, ঘামের গন্ধ শোকায়, গায়ে থুতু ছেটায়, কাগজে লিখেছেন, বইপত্রে লিখেছেন, নানান জায়গায় লিখেছেন, বলেছেন। কিন্তু পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে এগোতে আরম্ভ করলাম, আমাদের থিয়েটার যখন লোকের ভালো লাগতে আরম্ভ করলো, তারা কিন্তু এখন চুপ হয়ে গেছেন, আর কথা বলেন না। আর উজ্জ্বলকে, অত বড় নাট্যকার উজ্জ্বলকেও বলে যেতে হলো এই নাটকটার মধ্যে একটা অন্য দম আছে, অন্য জায়গা আছে। এই রেসপেক্ট আদায় করতে যেতে পেরেছে এই থিয়েটার। এবং তার জন্য আমি আবার বলবো যে আমাদের সব থেকে বড় অবদান আমাদের গৌতমের, রিতমের, কারণ তারাই প্রথম এদেশে, আমাদের রাজ্যে বাদলবাবুর পরেই থিয়েটারটাকে ধরে এগিয়ে নিয়েছিল। এবং গৌতমকে দেখে হয়তো আমি হয়তো গৌতমকে দেখেও শিখেছি, আমি জানি না, আমার মনে নেই। আমি বাদলবাবুকে দেখে যেমন তখন শিখেছি, হয়তো গৌতমকে দেখেও শিখেছি। এমনিভাবে সবাইকে দেখে আমরা এগিয়ে চলেছি। এবং সব থেকে বড় কথায়, কয়েকটা দিন আগে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তারা বলছিলেন আপনাদের আন্দোলন তো শেষ, বাদলবাবু শেষ, আপনারাও শেষ। আমি বললাম বেশ বেশ বেশ, কে বললো আপনাকে সব কথা যে আন্দোলন শেষ হয়ে গেছে? আপনি কটা দলের নাম জানেন? এখন একটা মানে খুব ভালো হয়েছে, আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, সেখানে সহজিয়া থিয়েটার নিয়ে পড়াই। ফলে আমরা একটা ডাটাবেস তৈরি করেছি
যে এই ধরনের কত থিয়েটার দল আছে। তাতে আমরা দেখছি এখনো পর্যন্ত 40টার উপরে দল বেরিয়ে গেছে আমাদের, শুধু বাংলাতে 40টার উপরে দল এইভাবে থিয়েটার করে এবং করছে, এবং আগামী দিনে আরও করবে, সেইভাবে তৈরি হচ্ছে। তার মানে আমাদের সংখ্যায় খুব কম নয়। আমরা মুড়ি নই কিন্তু সন্দেশ, এক গাদা নই অল্প, কিন্তু খুব ঠিকঠাক কাজ হতে পারে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে কাজ চলছে, প্রত্যেক মানুষ কাজ করছে এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করছি এগিয়ে যাবার। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদের হাত যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের পিঠে থাকে, আমি একদম নিশ্চিত এই ধারা থিয়েটার আগামী দিনে এরাই মাস্তানি করবে পশ্চিমবাংলা থিয়েটার, ভারতবর্ষের থিয়েটার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অভিযোগে। হাতে টানা রিক্সা নাকি অমানবিক যান। তা রিক্সা কলকাতা থেকে তুলে দেয়া হলে কার কি লাভ বা ক্ষতি হবে আমি জানি না, কিন্তু আমার কি হবে? আমি যে রিক্সাওয়ালা, মেটাতে ভুখার জ্বালা, কালীঘাট থেকে টালা, ছুটে যাই টালি নালা, সারাদিন পেটে তালা, আমি যে রিক্সাওয়ালা। শুনছি কলকাতাতে না থাকে রিক্সা যাতে হচ্ছে পেলান্তারি, আসবে অটো গাড়ি, সরকার ট্রেনিং দিবে, আমাদের কাজে নেবে। কিন্তু বুদ্ধ বাবু, বর্ষায় শহর কাবু, রাস্তায় জল জমে যায়, বাস সব কমে যায়, রাস্তার কোমর জলে, পয়দলে মানুষ চলে, জেনা না ফিরতে বাড়ি, তুলছে কোথায় শাড়ি। দেখেছেন কোনো দিনও সিনেমায় এমন সিনো? কলকাতা বেহাল যখন, একা আমি ছুটছি তখন, আমি যে রিক্সাওয়ালা, ভরসায় উপরওয়ালা, আমি যে রিক্সাওয়ালা, ভরসায় উপরওয়ালা। তেমনি আমি এভাবেই কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার পরিকল্পনা। এখন তো ট্রাম মোটামুটি ভাবে অন্তর্জলি যাত্রা হয়েছে, মনে হচ্ছে কলকাতাতে আর ট্রাম থাকবে না। আমি একদিন পেশায় সাংবাদিক, নাইট ডিউটি করছি, রাত্রিবেলা আমি কলেজ স্ট্রিটে গেছি, গিয়ে দেখছি যে একজন এতটা হাঁটু জলে দাঁড়িয়ে আছে। কলেজ স্ট্রিটে একটা জুতোর কারখানায় আগুন লেগেছিল বর্ষার রাতে। তা গাড়ি নিয়ে রাশ করেছি, ড্রাইভার বলছে আর যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। জল ভেঙে ভেঙে হাঁটছি, দেখি হাঁটু জলে একজন দাঁড়িয়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি কে ভাই, এত রাতে দাঁড়িয়ে আছো? নাম বলো, বাড়ি বলো, আমরা পৌঁছে দেবো। অনেক পিড়াপিড়ির পর সে বলছে, আমার নাম টেরাম, বারিশো তাহানো টিগেরাম, আমার নাম টেরাম, বারিশো তাহানো টিগেরাম, এতকাল টানার পরে এইখানি এইখানি এইখানি, এখন আমায় তুলে দিতে চায় কোম্পানি। আমার নাম টেরাম, বারিশো তাহানো টিগেরাম, ও আমার নাম টেরাম, বারিশো তাহানো টিগেরাম, এতকাল টানার পরে এইখানি এইখানি এইখানি, এখন আমায় তুলে দিতে চায় কোম্পানি। আমার নাম টেরাম, ও গতির যুগে ক্ষতির বহর বাড়ছে বলে তাই, আর ট্রামের কদর নাই, এখন বাস চালানো চাই, আর ট্রামের কদর নাই, এখন বাস চালানো চাই। বাসের আছে কালো ধোঁয়া, ট্রামের ধোঁয়া নাই, না না ট্রামের ধোঁয়া নাই, না না ট্রামের ধোঁয়া নাই। কালো ধোঁয়ায় বাতাস ভারী হয় জানি, হয় জানি পারে হয়রানি, জানে আমার সাধের টেরাম কোম্পানি। তবু রুটে রুটে বাস করেছে আমদানি, C5 C10 অনেক রকম বাস কলকাতা ট্রাম কোম্পানির বাস রাস্তায়, তাই রুটে রুটে বাস করেছে আমদানি। আমার নাম টেরাম, মেঘ ডাকলেই কলকাতাতে দিব্যি হাঁটু জল, তাতে আমার কি দোষ বল, তাতে
আমার কি দোষ বল, তাতে আমার কি দোষ বল। ডুবে যায় লাইন আমার, বন্ধ চলাচল, তাতে আমার কি দোষ বল, তাতে আমার কি দোষ বল। তখন যে হই জ্যামের মূলে, তাও মানি সবাই যে গাল মন্দ করে, তাও জানি, তাই বেশ নজরে দেখছে আমার কোম্পানি। আমার নাম টেরাম, বাড়ি সুতানুটি গেরাম, ও আমার নাম টেরাম, বাড়ি সুতানুটি গেরাম। এত কাল টানার পরে এই ঘানি, এই ঘানি, এই ঘানি।